সবাই বলতো যে ইলেকশন কমিশনে ফেরেস্তা বসায় দিলেও নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে হওয়া সম্ভব ছিল না। কেননা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে ইলেকশন কমিশন ছোটো জগন্নাথ। এই জন্য প্রিকন্ডিশনটা ওইটা না। সংবিধানে যা ইলেকশন কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে সেটা যথেষ্ট, ঠিক আছে তোমার, বাট যদি কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তিত না থাকে সেই কমিশন কাজ করবে না, এটা আমরা স্বীকার করি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, ভারসাম্য নিয়ন্ত্রণ করতে আনতে হবে। এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই পাওয়ার ব্যালেন্স করার জন্যই তো আমরা এই আলাপ আলোচনার মধ্যে বসছি। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরো বেশি শক্তিশালী করতে হবে। যেমন নির্বাচন কমিশন নিয়োগ গঠন সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনে আমরা নিজেরাও সমালোচক। আমরা প্রস্তাবও করেছিলাম এইবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই। তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও, সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্টিকেল 118-এ বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না। মোট সদস্য সংখ্যা 9 জনের এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে তাদের পাওয়ার এন্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কি হবে। তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে না, পার্লামেন্ট ডিসলভ হবে, তখন পর্যন্ত এটা বহাল থাকবে। আবার যদি পার্লামেন্ট না থাকে, প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়ে যায়, তখন মাত্র 5 জনের একটা কমিটি হয়। সেই জায়গায় প্রধান উপদেষ্টা এবং আর 2 জন উপদেষ্টা, চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই জায়গায় থাকবে 5 জন এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে, দায়িত্ব একই থাকবে, সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনো বলি। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনস গুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনাল এটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবে। তো
তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এটা আমরা প্রশ্ন করতে পারি বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনাটা হয়েছে সেটা অনেকটা আমার মনে হয় এগুলোও আজকে বোধহয় শেষ হবে না, 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। তাতে দেখা গেছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ওনাদের যে প্রস্তাব, তাতে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ইলেকটোরাল কলেজ করা হবে এবং প্রায় ওনাদের ভাষায় 70,000-এর মতো এখানে ভোটার থাকবে। মানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকারের সব পর্যায়ের প্রতিনিধিগণ এখানে ভোটার হবেন এবং রাষ্ট্রপতিকে সৎ, দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে। আমাদের বক্তব্য ওই জায়গায় আমরা বলেছি, বিদ্যমান ব্যবস্থা অনুসারে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানটা এখন বিদ্যমান সংসদে ইয়েটা আছে, সংবিধানে আছে আর্টিকেল 48-এর সাবসেকশন 1 প্রবাবলি, সেটার রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচন কমিশনের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে খুব সম্ভবত আর্টিকেল 119। এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে যে সাংবিধানিক ম্যান্ডেট ইলেকশন কমিশন, সেই হিসেবে তারা এটা পরিচালনা করবে। আমাদের প্রস্তাব এখানে আছে, কিন্তু আমরা চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় আইন সংবিধান সংশোধনের পরে এটার নিয়োগের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে। সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে। আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে, গ্রাম পর্যায় থেকে মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকটোরাল কলেজের সদস্য করা হয়েছে, সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক, এই গুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকটোরাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমাদের দরকার নেই। পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য, দেশের জন্য কল্যাণকর হবে, সেটা তখন দেখা যাবে।